নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা শুরু হয়েছে একেবারে মন খারাপ দিয়ে, মানে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে আমাদের আপ্যায়নে গত পরশু যে সমস্ত অতিথিরা এসেছিলেন তারা তো চলে গেলেন কিছুক্ষণ আগে, সৌরভের বাবা দিয়ে আসলো বোট পর্যন্ত এগিয়ে। আর তার উপরে আমাদের সুদীপদা এসেছিল, গতকাল সন্ধ্যা হয়ে গেছিলো, সে ভোর ভোর চলে গেছে, মানে আমরা ওঠার আগে যাবো করছিল। এবার আমাদের না ডেকে মার সঙ্গে বলে বেরিয়ে গেছে, জানে যে যদি উঠে যায় আর আমাকে যেতে দেবে না। তো সেটাও একটা খারাপ লাগার, কেননা খুব কষ্ট করে এসে আর ওই সকাল সকালে বেরিয়ে গেছে। তারপর যারা অতিথিরা ছিলেন তারাও চলে গেছেন, সেটাও একটা ব্যাপার। এখন এই চারিদিকে ফাঁকা, আবার আজকেরটা ফাঁকা আছে, কালকে ফাঁকা আছে মনে হয়, পরশু আবার ঢুকবে। তো আবার আসবেন। এই ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই চলতে হবে, মন খারাপ মন ভালো, এই ভালো তো এই খারাপ, সব কিছু মিলিয়ে নিয়েই আমাদের জীবন, আর এইভাবেই চলতে হবে। তো এর মধ্যে কাজকর্ম থেমে থাকছে না। আজকে ফাঁকা আছে দেখে মা বলে আমার পাম্পটা একটু খাটিয়ে দাও বলে ওদের কাছ থেকে খাটিয়ে নিয়ে এইবারে জল দিতে শুরু করেছে। সে তো সকাল থেকেই ওখানে আছে, মাঝে একটু বাবার কাছে দিয়ে খেতে আসলো, খেয়ে দিয়ে আবার বাগানের দিকে ওদিকে আছে। আর লোকজন থাকলে তখন ওই সার ওষুধ এইগুলো ব্যবহার করা যায় না, ওই জন্য একেবারে আজকে সার ওষুধ জল সব একসঙ্গে দিচ্ছে। আর আজ বড় পুকুরে মেশিন খাটিয়েছে, একদিন তো ওই মাঠে ওই পুকুর থেকে জল দেওয়া হয়। তো এখন সারাদিন তো চলবে একের পর এক। আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন একটু বেলার দিকেই পর্বটা শুরু করলাম। আর আজকের পর থেকে আমাদের মুরগিগুলোর আর কোনো সমস্যা নেই। এদিকে সে ধানগুলো আর কি ঝাড়াই করা কমপ্লিট হয়েছে, ধান এখনো নিয়ে যায়নি, তবে কমপ্লিট হলো। ওই যে ঝাড়াইয়ের পরে সামনে থাকে না ঘুষো, সেইগুলো উড়ালেও ওর থেকে ধান পাওয়া যায়। হাওয়া হচ্ছে সেরকম একটা, হাওয়া হলে এগুলো ওড়াতে সুবিধা হয়। সৌরভ স্কুলে চলে গেছে, তা আমি এখন যাই দেখি বাগানের দিকে ওরা কী করছে, এসে তারপর চান করব। আর সকালে যখন আমাদের অতিথিরা চলে যাচ্ছিলেন তখন কিছুটা মুহূর্ত ধরে রাখা হয়েছে, সেটাই এখন থাকছে। আজকে আমাদের আপ্যায়নে যারা ছিলেন গত দুদিন, তারা আজকে সকালে সকলেই বেরিয়ে যাচ্ছেন। আগে একটি গ্রুপ বেরিয়ে গেছেন, আর ওনারা যাচ্ছেন, একই বোটে যাবেন ওনারা। তো এই যে দাদা ভাই চিরদীপ বাবু, ওনার সঙ্গে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছি সকলের সঙ্গেই, কিন্তু ওনার সঙ্গে গল্প আড্ডা একটু বেশি হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? সত্যি ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আমি এটাকে হোটেল বলবো না, আমি বাসস্থান, মানে আমরাও হোটেল মনে করি না, এটা দুদিনের বাসস্থান বলবো। কারণ আমরা হোটেল চাইলে পরে তো অনেকের 4তলা 5তলা 7তলা হতে পারে, কিন্তু দুদিনের বাসস্থান মানে যেখানে ঘর না হয়েও ঘরোয়া হতে হবে না, জারোয়া। একদম সেইভাবেই আমিও চিন্তা করি, এবং সেইভাবেই বললাম যে সত্যিই ভালো বন্দোবস্ত, খুব সুন্দর, ঘরগুলো খুব সুন্দর। সবচেয়ে বড় কথা, আপনি যেভাবে মেনটেন করেছেন এইরকম একটা মানে লবণাক্ত জলে, নোনা জলের মধ্যে এই যে গাছের ফুল ফুটিয়েছেন, চাষ করেছেন, সামনে দেখতে পেয়েছি ওলকপি থেকে আরম্ভ করে পালং শাক, পুঁই শাকের মাচা সবই রয়েছে। হ্যাঁ, মানে সবটাই আমি লক্ষ্য করেছি বলেই বলতে পারলাম। এটা সত্যি সাধুবাদ জানানো, ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনারা, ভালো থেকো। হ্যাঁ, আবার আসবেন, একদম সাবধানে যান। অনেকে চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ফোন করছে, মোবাইলের চার্জারটা ফেলে এসেছি, ল্যাপটপের। হ্যাঁ, আমাদের গেস্টদেরকে বোটে ওঠানো হচ্ছে। এই যে বোট দাঁড়িয়ে রয়েছে, এই বোটে করেই ওনারা ফিরবেন। এই বোটেই ওনাদেরকে নিয়ে আসা হয়েছিল গদখালি থেকে, আর এই বোটে করেই জঙ্গল সফর যেটা থাকে আমাদের সেটাও হয়েছে। অনেকটা বড় বোট। নদীর ওপারটা ভালো করে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা, ঝাপসা হয়ে আছে। এখন তো একটু বেলা হয়েছে,
খুব সকালবেলার দিকে একদমই কিছু দেখা যাচ্ছিল না। বোট চলাচলেরও একটু অসুবিধা হচ্ছিল, যদিও আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে। সকলেই বোটে উঠে গেছেন। এখানে এই বোটে যত মানুষ রয়েছেন আজকে পর্যটক, তার অর্ধেকটা আমার ওখানে ছিল আর অর্ধেকটা পাশের হোটেলে। তো সকলের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বিদায় জানিয়ে এবারে ঘরের দিকে যাই। এই আপ্যায়ন গড়ে ওঠার পরে সারা বছর ধরে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ পরিচয় গড়ে উঠেছে, আন্তরিকতা হয়েছে, ঘনিষ্ঠতা হয়েছে। ভালো থাকবেন। অবশ্যই আপনি ভালো থাকুন। আবার দেখা আর হবে। আপনার গেস্ট হাউস যেগুলো আপনারা করেছেন অসাধারণ। থ্যাংক ইউ। কারণ ওই জায়গাটা এতটা প্রপারলি এই ম্যানগ্রোভের মধ্যে এই একদম। ভিউগুলো কখনো পাওয়া যায় না। আপনারা যেখানে Thank you. সিলেক্টেড করে আপনারা রেডি করছেন। একদম সাবধানে যাবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ভালো থ্যাংক ইউ। থাকবেন। হ্যাঁ গুড নাইট, ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ সেম টু ইউ। তো এই যে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে, আন্তরিকতা হয়, তারা এসে 2-3 দিন থাকেন, একটা মায়া মমতার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। অনেক মানুষ যারা চলে যাওয়ার পরে যোগাযোগ থেকে যায়, ফোনে কথাবার্তা হয়। এই করতে করতে মানুষের সংখ্যাটা দিনে দিনে বাড়তে বাড়তে অনেকটাই বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। সকলকে আমরা স্বাগতই জানাই সুন্দরবনে আমাদের পক্ষ থেকে। উপরওয়ালার কৃপায় আমরা এই যে আপ্যায়ন গড়ে তুলতে পেরেছি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা, ভালোবাসায়। আর এটা গড়ে তোলার পরেই একটা অন্যরকম অনুভূতি হয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সঙ্গে এই যে একটা যোগসূত্র গড়ে ওঠে, এই অভিজ্ঞতাটা আমাদের ছিল না। আমাদের যারা দর্শক, যাদের ভালোবাসায় আমরা এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি, তাদের অনেকের সঙ্গেই দেখা হওয়ার সৌভাগ্য হচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তিটার জন্যই বোধহয় আমরা স্বপ্ন দেখেছিলাম আপ্যায়ন গড়ার। সেটা আপনাদের ভালোবাসায় সেটা বোধহয় কিছুটা করে উঠতে পেরেছি। এটাই একটা বড় প্রাপ্তি, বড় ভালো লাগা। তো গতকাল সুদীপ এসেছিল বিকালবেলা, সন্ধ্যা হয়ে গেছিল প্রায়। বাড়িতে এসেছে তখন অন্ধকার হয়ে গেছে। আর ওরও খুব ব্যস্ততার মধ্যে ও থাকে, যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে আছে, ইউটিউব ফেসবুক নিয়ে ওরও দিন কাটে। তো একটা ব্যস্ততা থাকেই। এবারে তার মধ্যে থেকে হুট করে আসা এটা অসম্ভব ব্যাপার। তো শুধু আমি ডেকেছিলাম বলেই ও চলে এসেছে। বলছে, দাদা তুমি ডাকছো আর যাব না, তবে আমাকে আটকাবে না। এখন ও গাড়ি জার্নি করে এসেছে ওই শরীর নিয়ে, শুধুমাত্র আমারই প্রয়োজনে। তো একটা টেকনিক্যাল প্রয়োজন ছিল, তো সেটা মিটে যাওয়ার পরপরই ও কিন্তু ভোরবেলা চলে গেছে। আর কেউ কেউ দেখলাম একটু অন্যরকমভাবে মন্তব্য করতে চেয়েছেন। আসলে একটা কথা আপনাদের আমি আগেও বলেছি যে আমার কাছে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক বড়। তা সুদীপের সঙ্গে আমার সম্পর্কটা অনেকটা আত্মিক। কারণ ও যখন প্রথমবার আসে, ফিরে যাওয়ার সময় আমি কেঁদে ফেলেছিলাম। ওর প্রতি একটা আলাদা আমার ভালো লাগা, ভালোবাসা আছে। ও আমার নিজেরই ভাই। তো আমি সেই চোখেই ওকে দেখি, আর ও আমাকে নিজের দাদার মতোই দেখে। তো সেই জায়গা থেকে ওর কোনো সমস্যা, আমার কোনো সমস্যা হলে আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করি। তো আমার সেরকমই একটা সমস্যা ছিল, তো এসেছিল, কাজ মিটিয়ে চলে গেছে। তো এটাই বলার। সকালবেলা উঠে এত খারাপ লাগছে, তো আমাকে বলছে, দাদা আমি দরকার হয় আবার 1 মাস পরে আসবো। আমরা তো জানি না, উঠেই তুমি খোঁজ করছো যে ওরা কি করছে। সব থেকে খারাপ লাগছে এটাই যে ও এসছে বলে আমি মাছ কিনেছি বাজার থেকে, জ্যান্ত কান মাগুর। তো সেটা ও হাতে করে এনে বাড়িতে রাখলো, অথচ সেই মাছটা সে রান্না খাওয়া করার সময় পর্যন্ত দেয়নি, চলে গেছে। বলছে, দাদা থাকলে হবে না, আমি তো এসে থাকি অনেকদিন করে, আমি পরে আসবো আবার। চলে গেল। সত্যি মনটা খারাপ লাগছে। পাশাপাশি আমাদের যারা গেস্ট ছিলেন
তারাও বেরিয়ে গেলেন, আপনারা দেখলেন এতক্ষণ। তো সব মিলিয়ে সকালটা একটা মন খারাপের সকাল, কিন্তু কিছু করার নেই, এগুলো নিয়েই আমাদের চলতে হয়। এখন বাগানের দিকে আমরা যাই, দেখি কাজকর্ম হচ্ছে। আসলে লোকজন যখন থাকে তখন এই বাগানের একটু জল টল দেওয়া বা একটু হালকা সার টার দিতে হয়, সেটা দেওয়াটা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ফাঁকা, তো সেই জন্য আজকে বাগানে ছেঁচা দেওয়া হচ্ছে, বড় পুকুর থেকে পাম্প খাটিয়ে জল। সকালবেলা উঠে বাগানের দিকটা দেখলে চোখের শান্তি হয়, একদম চারিদিকে একদম শাক সবজি সবুজ, কি নেই। উচ্ছে, শসা, লঙ্কা, ওলকপি, ফুলকপি, বেগুন, টমেটো, লাল শাক, পালং শাক, মূলো, মানে অনেক কিছু। আর এর কোনোটাই আমার কোনো ভূমিকা নেই, শুধুমাত্র মায়ের ভূমিকা। আগে সুস্মিতার ভূমিকা ছিল কিছুদিন আগে, তারপর মার সাথে সুস্মিতা এখন একটু উইক আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না, এই সময়টা এরকমই যায়। সুস্মিতা এখন যে পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মায়েদেরকে এই পিরিয়ডটা খুব কঠিন একটা সময়, সেটাও কাটাচ্ছে। হয়তো ভিডিওতে প্রত্যেকদিন ওকে দেখা যাচ্ছে। আসলে আমরা যেহেতু ভিডিও করি সারাদিন, যে মুখগুলো সামনে থাকে সেই মুখগুলোকে সামনে রাখতেও হয়, কিন্তু ওর পরিশ্রমটা হয়ে যাচ্ছে। ভারী কাজ কিছু করে না, কিন্তু এই রান্নাবান্নার জায়গাতে থাকা বা একটু সঙ্গে থাকা, সবসময় একটা মানসিক চাপ সেটাও আছে। চেষ্টা করছি ওকে কিছুটা ফ্রি রাখার। ভারী কাজকর্ম একদমই করা নিষিদ্ধ, করতে দেওয়াও হয় না, তবুও ওর উপরে একটা বাড়তি চাপ সবসময়ই আছে। আর আমাকে তো লজের দিকটা দেখতে হয়, যে কারণে আমি ভিডিওতে একটু কম থাকি। কখনো কখনো ক্যামেরাও ধরতে হয়। আমাদের যে ছেলেটা কিছুদিন ক্যামেরা করতো, সেও এই মুহূর্তে অফ আছে প্রায় এই মাসটা। এবারে এই 1 মাস এতটা ট্যুরের চাপ, তারপরে 2-3টে কোনোদিন অ্যাডভেঞ্চার নিয়ে ভিডিও, তো সব মিলিয়ে প্রচন্ড চাপ। দুটো ভিডিও তো কন্টিনিউ প্রত্যেকদিন, 2 দিন পর পর আরো একটা ভিডিও আসে, তা তৈরি করা, এডিট করা, আপলোড করা, এর যে মানে। এবারে সুস্মিতা যেটা করে, সুস্মিতা ভিডিও এডিটটা ও করে এখন। আগে পুরোটাই আমার উপরে চাপ ছিল, এটা ও করে বলে আমি অনেকটা রিলিফ পাই। এবারে ক্যামেরাটা কিন্তু কে কখন ধরছে কোনো ঠিক নেই, যে কারণে ছবির কোয়ালিটিও কখনো কখনো খারাপও হচ্ছে। আপনারা একটু মানিয়ে নেবেন, মানিয়ে নিয়ে ওনারা দেখছেন, এটাই আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেভাবে ভিডিওগুলো করি বা যে ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করি, সুস্মিতা এই অবস্থাতে থাকার কারণে সেই ভিডিওগুলো করার ক্ষেত্রেও একটু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আশা করি আপনারা সেটা বুঝতেও পারছেন, মানিয়ে নেবেন। আর মাত্র কয়েকটা মাস গেলেই আবার ফুল ফর্মে ফিরে আসবো। চলুন বাগানের দিকে যাওয়া যাক। এগুলো আগের দিন সেচ দেওয়া হয়েছিল, তো ওই জন্য আলু গাছে আর সেচ দেওয়া হচ্ছে না। এই দিকে এইগুলো কি গাছ গো? এগুলো টক পালং। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে ধনিয়া পাতা 2টো লাইন আছে। আর এগুলো ছাঁচি পেঁয়াজ। ও এগুলো রসুন। ছাঁচি পেঁয়াজ কই? ছাঁচি পেঁয়াজের এত গ্রোথ? বেশি করে আনুনি, দাম বেশি নিয়েছিল বলে। 150 টাকা কেজি, যা এনেছি এই হোক না। আর ভাতি পেঁয়াজ কই? ও কানা। তুমি খোল বেশি মেরো না তো, সব মিষ্টি হয়ে যাচ্ছে। মিষ্টি না, এই পেঁয়াজের কালি আসবে না এবার। পেঁয়াজের কালি খাবি না? খাবো তো, তা সব মিষ্টি হবে কেন? যার যে স্বাদ সেই স্বাদ হোক। ও এই বকুল গাছটা, ওমা এই বকুল গাছটা একটু জলের পাইপটা লাগা। যখন জল দেই তখন ওকে। ও মা, এই পলাশ গাছটা আমি নিজে হাতে বসিয়েছিলাম, তদবিরটা তুমি করো। আর জল দেই, যখন জল দিচ্ছি, জল দিচ্ছে তো। গত বছর তো আমরা ওই কি বলে, এই যে কসমসগুলো লাগিয়েছিলাম, বড় বড় হয়েছিল, ফুল হয়নি, মানে গরম পড়ে গেছিল। কয়েকজন বলেও ছিলেন যে এতে কিন্তু ফুল হবে না, গরম পড়ে যাচ্ছে। কিন্তু এবছর অনেকটা আগিয়ে বীজ ফেলাই তো কুঁড়ি এসে গেছে। এইগুলো যা লাগবে না, এই না, এই দেখো এই কুঁড়ি এসে গেছে। না না, সূর্য কিরণ অবশ্যই পেত, সামনে সকালবেলা সূর্য পেত না।
ভাঙেছে এই কুল গাছের এই ডালটা এইভাবে ভাঙলো কি করে? অবস্থা দেখো, দেখো দেখো, এটা কলকের গাছ। ওই ডাল পুরো উঁচু হয়েছিল, কুল গাছ পুরো উঁচু আরে হয়েছিল। তারা এসে কাঠ কুটো ইট যেখান সেখানে টানি বের করে তার হয়। এইগুলো সরিয়ে দিত। আসলে দু একটা গ্রুপে কিছু বাচ্চা থাকে, ওরা এসে খেলাধুলো করতে গিয়ে এই গাছ, ওদিকে ফুল গাছও একটা ভেঙেছে দেখলাম। এখানে এই যে ফুল গাছটা, এই যে পাতাবাহার, এটা গোড়া থেকে ভেঙে ফেলেছে। দু সাইডে দুটো ছিল গেটের মুখে। গেস্ট চলে যাওয়ার পরে এগুলো সব বাইরে রৌদ্রে দেওয়া হয়েছে, কভার খুলে রৌদ্রে দেওয়া হয়েছে, আর কভারগুলো আলাদা করে কাচানো হবে। ওটা হয়ও নিয়মিত। আর এদিকে বেড কভারগুলোকে সব কেচে রৌদ্রে দেওয়া হয়েছে। আজকে রৌদ্রটাও দিয়েছে মোটামুটি ভালোই। এখানে এই যে চায়নার অঙ্গনগুলো যেগুলো হেজের জন্য লাগানো হয়েছিল, সেগুলো এই গোড়া খুঁষে আর আজকে জল দেওয়া হবে, একটু সারও দেওয়া হবে। আমাদের খুব শীঘ্রই একটা ওয়াশিং মেশিন নিতে হবে, কারণ এই কাছাকাছিগুলো ম্যানুয়ালি করার ক্ষেত্রে খুব চাপের হয়ে যাচ্ছে। যদিও একটা ছেলে রয়েছে, সে করে এগুলো। রুমগুলো রেডি হচ্ছে। তুমি সেই উঠোনে যে ওই দানা, কসমসের সব জল দিচ্ছ? হ্যাঁ ও মা, হ্যাঁ? তুমি ওই উঠোনে যে ফুলের দানা নিয়ে ঝাড়াই বাছাই করো না, ওই মাটিতে পড়েছে, সেখানেও গাঁদা ফুলের চারা বেরিয়েছে। আর আমাদের ওই যে বড় পুকুর, ওই পুকুর থেকে জল আসছে। ওর জল অনেকটা কমে গেছে, সেই ভোরবেলার থেকে মেশিন চলছে। হ্যাঁ, 5 ঘন্টা এই ছোট একটা পাম্প চলছে, তাতে জল কমে যায়। ওটা কত বড় এরিয়া জানো? সে পুকুরের উপরে যে ওই খড়ের ভুসিগুলো পড়েছিল, সেগুলো কি হলো? আর বাবা আবার আজকে বলে কি মাছ ধরবে না, জাল দেবে না। মা বাবা বলে জানে না তো। মাছ আছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে, মাছটা নিয়ে আসলাম, ওরা এসছে, আর সঙ্গে সঙ্গে জ্যান্ত কান মাছ পেলাম, কিন্তু চলে গেল। সোমবার না হতো তো আমি রাত্রে আর কালকে তো সোমবার, কালকে আরে নিরামিষ। সোমবারে ওরাও কিন্তু বলেছে না বৌদি লাগবে না, ওই না, ওরাও বাড়িতে নিরামিষ খায় সোমবারে। ও কিন্তু বলেছে। বললো আমিও সোমবারে নিরামিষ খাই। এখানে ধান ছিল, তাই ইঁদুরে যা মাটি তুলেছে, ইঁদুরের এই মাটি তোলাকে আমরা বলি উল্কি মাটি। আর এই যে আমার এই ভাইজান, এ ভাই, তুমি এটা কি ডিউটি করছো? আর ভাই ধান বের করছে না ইঁদুর খুঁজছে? কি করছো? হ্যাঁ, এ কতটা ধান পেয়েছো ভাই? ইঁদুরে কত ধান নিয়ে চলে যায় খাদের মধ্যে। একটা চাকরি পাই, এসে আজকে চাকরি। ও এবারে খাদ খুঁড়ে ধান বার করছে। এই তো, এই তো, এগুলো এই তো। ছোটবেলায় আমরাও করতাম। হ্যাঁ, সেটা আবার ডোল নে, ডোলের কথা জানো? এবার এই দেখি খানিকটা এটা। আগের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ধান ঝাড়াই হচ্ছিল অন্য একটা মেশিনে, যেটা হচ্ছে ধান বিচালি না বেঁধে ওইভাবে ধান কেটে একটু শুকনো করে আর ওই খড় সহ মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছিল। ঝাড়াই হয়ে ধান একদিকে আর একদিকে ভুসি খড় বেরোচ্ছিল। আর এখানে কিন্তু বিচালি বাঁধা, আর এখানে ঝাড়াই হয়েছে এই যে ম্যানুয়াল এই মেশিনটা, পায়ে এটাকে হ্যান্ডেল করতে হয় সবসময়। আর এই যে ফলাগুলো রয়েছে, এর উপরে ওই বিচালির অগ্রভাগ ধরতে হয়, ধানগুলো সব ঝরে পড়ে। এবার ধানের সঙ্গে কিছু ভুসি থাকে, চিটে থাকে, তো সেগুলো আবার এই যে কুলো দিয়ে ঝেড়ে অল্প অল্প করে ছাড়া হয়, আর এদিকে কুলো দিয়ে বাতাস করা হয়, তাতে করে ভুসিগুলো সাইডে এই বেরিয়ে যায়, আর ধানগুলো এই থেকে যায় এক জায়গাতে, আর তারপরে এগুলোকে বস্তাবন্দি করা হয়। হ্যাঁ, এখান থেকে ওই না, ওই যে বস্তা সাজানো আছে, ওই যে ধান চলে যাচ্ছে। হ্যাঁ, এখন বড় বড় বোটে করে ধান চলে যাচ্ছে সব বাড়ি খাওয়ার জন্য কি আড়তে।
আরে সরু ধানগুলো বিক্রি করে দিচ্ছে আর মোটা ধানগুলো খাওয়ার জন্য রাখছে, আমরা যা খবর পাচ্ছি। সারা বছর জমিতে কষ্ট করে মোটা ধান খেলে হবে? সন্তোষীর চালটা ভালো হয় না? দেখো দেখো ভাই কিরকম চাকরিটা পেয়েছে, এই দেখো কতটা ধান বের করলো। এ ছেলে তো বিরাট সংসারী হয়ে গেছে। ইঁদুরের খাদের থেকে ধান কতটা বের করলো। রাস্তার উপরে উঠে দেখতে পাচ্ছি কমল আসছে খুব দ্রুত, অফিসে যাওয়ার তাড়া। যদিও আমাদের গ্রামে মানুষজনের মধ্যে অফিসে যাওয়ার তাড়াটা খুব কম লোকেরই থাকে, কারণ এখানে অফিস কাছারি খুব কম। তো পঞ্চায়েতে ও যেহেতু একটা জব করে, তো সেখানে প্রতিনিয়ত নিয়ম মেনে যেতে হয় অফিস টাইমে। স্যার আপনাকে দেখে ওই কোন গানটা করবো বলুন তো? না না, কোনো গানই করতে 12টায় অফিস আসি, 2টোই টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, তারপরে চটিটাতে পা গলিয়ে দ্রুত চলে আসি বাড়ি, নাকি গুলিয়ে যাচ্ছে। আমি সরকারি কর্মচারী, তো আপনারা সরকারি কর্মচারী, আপনাদের একটা ব্যাপার স্যাপার আলাদা। আপনাদের অফিস আছে, আপনাদের অফিসে যেতে হয়, আমাদের অফিস কাছারি কিছু নেই, গাংনারে পড়ে থাকি। তো বলে লাভ নেই স্যার, আপনাকে আজকে অফিসে যেতেই হবে। হ্যাঁ যেতে হবে, সুদীপটা চলে গেল। সত্যি মনটা সকাল থেকে খারাপ। আসলে আমি ওরা অনেক মানে ফোন করতে পারতাম, আমি ফোন করিনি একটাই কারণে, কারণ আমি ভাবলাম আমি ফোন করলেও জেগে যাবে। হ্যাঁ, কিন্তু ঘুমাচ্ছে ঘুমাক, কারণ 3টে ঘুমিয়েছি আমরা, 3টে রাত্রে। সেটা আলাদা জিনিস। আমি তো সেরার জায়গা তো আছে, আমি চাচ্ছিলাম কি যদি ফোন করি তাহলে ও ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভেঙে গেলে বলবে চলে যাবো, কারণ ও এমনি যাওয়ারও খুব দরকার, বুঝতে খুব আর্জেন্ট ছিল। শুধু আমাদের ডাকে আসলে অতটা দূর থেকে জার্নি করে আসে, তো এবারে এরকম এসে একটা দিন পরে চলে যাওয়াটা, এটা আমরা চাইনি। চাই একটু বেশি সময় থাকুক, চলে গেল। কি করা যাবে, ওর খুব আর্জেন্ট আছে, বললো যে আবার 1 মাস পরে আসছি দাদা, চাপ নিও না। আমি একটু আসি, হ্যাঁ একটু লেট হয়ে গেছে। এসো এসো এসো, সাবধানে যাস।